আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাফি রহমান। কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের খণ্ডিত দেহ। কলকাতা পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডি তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, আনারকে হত্যার পর পেশাদার অপরাধীর মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়। লবণ মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গলে গেছে। এদিকে আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জিহাদকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে পাঠানো হবে আজ। তদন্তকারী সংস্থা সিআইডির তরফে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে নিজেদের হেফাজতে নিয়ে তার বক্তব্য যাচাই করবে এবং তাকে সঙ্গে নিয়ে খুন হওয়া সংসদ সদস্যর শরীরের খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চালাবে। সংসদ সদস্য আনারুল আজিম হত্যার বিষয়ে কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী পরমাশিস ঘোষ রায় যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে গত ২৪ ঘন্টায় সিআইডি তদন্তভার গ্রহণ করার পর সর্বশেষ যে আপডেট, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু নাম কিন্তু উঠে আসছে। যে দুটো গাড়ি আটক করা ছিল, একটি চেরি কালারের সুইফট ডিজায়ার এবং একটি অ্যাপ ক্যাব গতকাল সকালে আটক করেছিল, সেই আটকে গাড়ির ড্রাইভারের নাম ছিল জুবের। এই জুবেরকে কিন্তু সারাদিন জেরা করার পর, গত রাত পর্যন্ত জেরা করার পরে সিয়াম নামে একজনের খোঁজ পাওয়া গেছে, যে নাকি দেহ কাটার ব্যাপারে খুব এক্সপার্ট। যদিও জিহাদ বলে একজনকে গত ২ মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল কলকাতার বেশ কয়েকটি হোটেলে বসে। সেই সব হোটেলের কিন্তু একেবারে সিসিটিভি ফুটেজ গোয়েন্দারা গ্রহণ করার চেষ্টা করেছে, খুঁজে পার করার চেষ্টা করেছে। হোটেলগুলো হচ্ছে এয়ারপোর্টের সামনে একটি হোটেল, চিনার পার্কের একটি হোটেল। খুন করার পরে ১৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত খুনিরা সেই হোটেলে ছিল এবং সদর স্ট্রিটেও কিন্তু খুনিরা বেশ কিছু সময় কাটিয়েছে খুন করার আগে। এবং সিআইডি প্রথম থেকেই তদন্তের স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ছিল, কিন্তু শেষ পর্যন্ত জানা যাচ্ছে সিয়াম বলে জুবের যাকে নিয়ে এসেছিল সিয়াম নামটা উঠে এসছে। সিয়ামকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। এই খুনের মামলায় যারা যুক্ত রয়েছেন ফয়সাল এবং মুস্তাফিজুর বলে দুজনেও কিন্তু রয়েছে, তাদের তদন্ত কিন্তু পুলিশ করছে। সর্বোপরি এখনো পর্যন্ত যেটা আপডেট, মানে এই খুনের মামলার ঘটনায় কিন্তু ২ মাস ধরে এই খুনের ঘটনার পরিকল্পনা কলকাতায় বসে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত সিআইডি বেশ কিছু নাম পেয়েছে, যেমন খুনের দিন সেলেস্টে রহমান বলে একজন ছিলেন মহিলা, তারও কিন্তু খোঁজ চলছে। সিআইডি অনুমান করছে আখতারুজ্জামানের সঙ্গে কিন্তু সে নেপাল হয়ে বিদেশে পালিয়ে গেছে। কিন্তু সিআইডি তদন্তের স্বার্থে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি না জানালেও যতটুকু জানা গেছে সবাইকে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ জিহাদকে আজকে বারাসাত আদালতে তোলা হবে। আমরা দেখতে থাকবো তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয়। এতক্ষণ কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। এই মুহূর্তে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলু জামান। শিপলু, সংসদ সদস্য আনারের পরিবারের পক্ষ থেকে তো আজ সংবাদ সম্মেলন করা হয়েছে, তো সেখানে তারা কি বলছেন জানাবেন। আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু এই সাংসদের বাড়ির সামনে অবস্থান করছি। তো আসলে আজকে সকালে জেলা ৪ আসনের সংসদ সদস্য এখান থেকে পরপর ৩বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনতা আনারুল আজিম আনার এমপি। তিনি তার ব্যাপক জনসমর্থন এবং ব্যাপক জনপ্রিয়তা কিন্তু তার ঝিনাইদহ কালীগঞ্জে আছে। তো তার কন্যা আজকে ঢাকা থেকে আসার পরে এখানে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এখানে তিনি যারা নেতা কর্মী আছে, উচ্চ জনতা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ কন্যা পাশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলার সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এবং এখানে অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তার নেতাকর্মী নিয়ে, তার বাবার সাথে রাজনীতি যারা করেছেন তাদেরকে সাথে করে নিয়ে সংসদ কন্যা কিন্তু এখানে তিনি বসে আছেন এবং সাংবাদিকদের সাথে তিনি কথা বলছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তার মৃত্যুতে কিন্তু জাতীয় কালো পতাকা এবং আওয়ামী লীগের অফিসে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে। এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান সহ ইউনিয়ন চেয়ারম্যান বসে আছেন। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা কেউ থেকে বসে আছেন। এখন আমরা কথা বলবো সাংসদ কন্যা মুমতাজ ডরিন, তিনি আমাদেরকে বলবেন, সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আমাদেরকে বলবেন।
আমি আমার বাবার সর্বোচ্চ হত্যাকারীর যে মূল হোতা, যার পরিকল্পনা, যার নৈপথ্যে আমার বাবার এই নির্মম হত্যা, এরকম হত্যা কোনো মানুষ করতে পারে আমার আসলে জানা নেই। আমি এর সর্বোচ্চ বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, যাতে আমার মতন আর কেউ এতিম না হয়, আমার মতন আর কেউ বাবা হারা না হয়। আমার মা ছাড়া আমার কেউ নেই, আমার মা ছাড়া আমার কেউ নেই। আমি পড়াশোনা করছি, আমি আজকে মাঝপথে থেকে গেলাম। আমার মতন যেন আর কেউ এতিম না হয়, বাবা হারা না হয়। আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার চাচারা আছে, আমার আব্বুর পাশেই বসে আছে, কিন্তু আমার বাবা তো বাবাই, আমার বাবা নেই, আমাকে এতিম করে চলে গেছে আমার বাবা। আমি চাই এর বিচার হোক এবং সর্বোচ্চ বিচার হবে, যাতে আমার মতন আর কেউ বাবা হারা না হয়। বিষয়টি আপনাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এটাই কাজ চলতেছে। আমরা আমাদের সব মাননীয় প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো বিষয়ে তদন্ত যেটাই আসবে তারা আমাদেরকে সেটাই হস্তান্তর করার মানে কথা দিয়েছে আর কি। আমরা সব রকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমি আমার ভিসাটা সম্পূর্ণ করেছি। যদি সম্ভব হয়, যদি যাওয়ার দরকার হয়, অবশ্যই যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তারা শোকে মাতম হয়ে পড়েছেন এবং তারা চাচ্ছেন তার পিতার মরদেহটি তারা এখানে আনতে, এবং তারা যেহেতু তিনি একাধিকবার মানুষের কিন্তু তিনি জানাজা পড়েছেন, নেতাকর্মীদের দাবি তাদের প্রিয় নেতাকে তারা যেন এখানে পায়, এখন যেন দাবি তাদের শেষ জানাজাটুকু তারা পড়তে চায়। এই ছিল আমার কাছে জেলা তার সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাসভবন থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। অপরাধী যেই হোক, প্রমাণ হলে সরকারের পক্ষ থেকে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি প্রসঙ্গে একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না, দেশের বিচার বিভাগ দুদক স্বাধীন। এদিকে অন্য দেশের তুলনায় এবারের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে জানায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর আগে দলীয় কার্যালয়ের সামনে নেত্রকোনা 1 আসনের সাবেক সংসদ সদস্য, নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সহ সভাপতি মানু মজুমদারের মরদেহ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস আর মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির। উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে চিনি, চাল, আটা, ডাল ও মাছ, মাংস। দাম বেড়েছে ব্রয়লার সহ সব জাতের মুরগির। আদা কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়, আর 20 টাকা কেজিতে বেড়েছে রসুন, বিক্রি হচ্ছে 240 টাকায়। কুরবানির ঈদ সামনে রেখে এবার অনেক আগে থেকেই দাম বেড়েছে মশলার। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি ব্যবস্থা জোরদার না করা আর অসাধু ব্যবসায়ীদের বেশি মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ ভোক্তাদের। 800 টাকা কেজি। ব্রয়লার এত বাড়তেছে ডিমের কারণে, ডিমের দাম কম। ডিম আপনার একটা বাচ্চা যখন আমরা পালি তখন আসলে 22 টাকা 23 টাকা, এখন একটা বাচ্চার দাম 95 টাকা। মাল চাহিদা কম, এই কারণে মালের দাম একটু বেশি। গত সপ্তাহে যেমন আপনার রসুন ছিল 220 টাকা 30 টাকা, এখন বর্তমান চলতেছে 260-50। প্রত্যেক জিনিসেরই একটা মূল্য আছে নির্ধারিত, সেই মূল্য থেকে সামান্য 19-20 হইতে পারে, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে যে আনবিলিভেবল। যার যতটুকু ইচ্ছা বাড়াই দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল আর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। দীপ্ত, যেসব পণ্যের দাম বেড়েছে বাজারে সেগুলো সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ার পেছনে কি যুক্তি দিচ্ছেন বিক্রেতারা?
মারফি, আপনি যেমনটি বলছিলেন যে কোরবানির অনেক আগ থেকেই কিন্তু আমরা দেখেছি যে মশলা, আদা, রসুন সহ জিরা এগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এবং আমি যদি একটু বলি যে এখানে কিন্তু জিরা 600 টাকার জিরা গত সপ্তাহে যে জিরা বিক্রি হয়েছে তা কিন্তু এখন বর্তমানে 800 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে রয়েছে লবঙ্গ 2300-2400 টাকার লবঙ্গ কিন্তু 3300 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আদার দামও কিন্তু গত সপ্তাহ থেকে 30 থেকে 40 টাকা বেড়েছে। এছাড়াও বেড়েছে 20 থেকে 30 টাকা রসুনের দাম। এছাড়াও যদি একটু সবজি এবং মাছ মাংসের কথা বলি, সব ক্ষেত্রেই কিন্তু আসলে বাজার ঊর্ধ্বমুখী, যার কারণে কিন্তু নাবিশ্বাস উঠেছে এইখানে জনজীবনে কিন্তু নাবিশ্বাস উঠেছে। আর একটু যদি বলে থাকি যে গত সপ্তাহ থেকে কিন্তু মরিচের ঝাল কিন্তু কেজিতে 60 থেকে 80 টাকা বেড়ে এখন কিন্তু 160 থেকে 200 টাকা কেজিতে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে। এর পিছনে কিন্তু আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সিন্ডিকেট করে পাইকারি বাজারে কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে কিন্তু তারা এই দামটি বৃদ্ধি করছেন এবং তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই এই দাম বৃদ্ধির মূল কারণ কিন্তু তারা বলছেন। তারা কিন্তু বরাবরই যেটা বলেন এবং আজকেও কিন্তু তারা বলেছেন যে রোজা এবং কোরবানির ঈদের 2-1 দিন আগ থেকে এবং রোজার মাসে বাজার মনিটরিং করা হলেও কিন্তু সারা বছর করা হয় না, যার ফলে কিন্তু সারা বছরের যে বাড়তি দামটা হয়ে থাকে রোজার সময় বা কোরবানির সময় আসলে তখন বাজার মনিটরিংয়ে হয়তো 5 থেকে 10 টাকা কেজিতে কমায়। সেই কমটা আসলে তারা চায় না। তারা চায় সব সময় আসলে বাজার মনিটরিং করা হোক, যাতে এই দামগুলো ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এমনটি কিন্তু তারা আশা করছেন এবং বরাবরই কিন্তু তাই চাচ্ছেন। আমরা দেখেছি বাজারে প্রত্যেকটি, যেমন মুরগির দাম যদি বলি, ব্রয়লার মুরগি 200 টাকা কেজিতে, লেয়ার মুরগি 380 টাকা এবং পাকিস্তানি যে মুরগি রয়েছে সেই মুরগি কিন্তু 400 টাকা কেজিতে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং তারা কিন্তু এই পিছনে গরমকেই দায়ী করছেন এবং যেহেতু গরম সেহেতু ডিমের দাম বেশি এবং বাচ্চাও মরে যাচ্ছে, তার জন্যই কিন্তু এই মুরগির ঊর্ধ্বগতি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছে। তো মারফি, এই ছিল কারণ বাজারের অবস্থা। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, সাইফুল মাহমুদ। আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। সাইফুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের একটি কাঁচা বাজারে। চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার বলি কিংবা ভোগ্যপণ্যের বাজার বলি, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসছে না। আমি যদি বলে থাকি আসলে চট্টগ্রামের কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু মশলার দাম বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কিন্তু আসলে এলাচ বিক্রি হচ্ছে চট্টগ্রামের বাজারে 5,400 টাকা থেকে 5,500 টাকার মধ্যে এবং সেই সাথে আদা বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে তাও 260 টাকা থেকে 270 টাকার মধ্যে। সব ধরনের পণ্যের দাম কিন্তু চট্টগ্রামে বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে গরুর মাংসের দাম কিন্তু খুব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। আমি যে বাজারটিতে দাঁড়িয়েছি এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অনেকেই কিন্তু নিচ্ছেন এবং সেই সাথে হাড় ছাড়া গরুর মাংস 1100 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 900 টাকা বিক্রি হচ্ছে এবং সব ধরনের সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এই একেবারে যদি বলি কোনোটাই কিন্তু কম নয়, এরপরও কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে মুরগির দামও বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 210 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা থেকে 350 টাকার মধ্যে। কোনোভাবেই কিন্তু আসলে যে বাজার পরিস্থিতি সেটা কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবেই বিক্রি করছেন, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আসলে কবে নাগাদ এই বাজার পরিস্থিতি ঠিক হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন যদি সঠিকভাবে মনিটরিং করা হয় তাহলে কিন্তু হয়তো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আসলে কবে এটা আসবে সেটাও কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। মারফি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। 6 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে। আমদানির ফলে দেশে পণ্যটির দাম কমে আসবে বলে জানায় ব্যবসায়ীরা। প্রথম দিন একটি ট্রাকে প্রায় 10 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। এছাড়াও 3000 টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে 8টি আমদানিকারক প্রতিষ্ঠান। এদিকে কাঁচামরিচ পচনশীল পণ্য হওয়ায় দ্রুত খালাস ও বাজারজাত করতে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।